উনি আমাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, শান তুই কি চাস বলতো ঈশা? ঈশা। শান কি হলো বল জোরে, চিৎকার করে। শান ভাইয়ার এমন চিৎকার শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ফুপিয়ে জোরে কান্না করে দিলাম। উনি সেটা দেখে নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরলেন। তারপর সামনে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারলেন আর বলেন, শান বলল। উনার এমন চিৎকার ভাঙচুর শুনে বাড়ির সবাই উনার দরজার কাছে এসে নক করতে লাগল আর ডাকাডাকি করতে লাগলে, বড় আন্টি শান, শান দরজা খোল বাবা। আঙ্কেল শান এত চিৎকার কিসে, কার সাথে এভাবে কথা বলছিস, দরজা খোল। তখনই অহনা তার মা বাবাকে বলে উঠল, অহনা মা, ঈশা ভাবি তো রুমে আসেনি। শানের বাবা মা এত সময় যে ভয়টাই পাচ্ছিল সেটাই হলো তার শানকে দরজা খোলার জন্য বলতে লাগল। এরই মধ্যে রুষাও তার রুম থেকে বেরিয়ে এলো। এসে বলতে লাগল, রুষা কি হয়েছে আন্টি, শান এত চিৎকার করছে কার উপরে? অহনা ভাবির উপরে। রুষা ভাবি মানে? শান ঈশা ভাবি। রুষা মানে? অহনা এখন মানে বলার সময় নেই আপু, তোমাকে সব পড়ে বলবো। সবাই এমন ডাকাডাকি শুনে শান দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। সাথে সাথে সবাই ভিতরে ঢুকল। তারপর ভেতরে ঢুকে দেখল ঈশাকে কান্না করতে দেখে শানের বাবা শানকে একটা চড় মারল আর বলল, শানের বাবা কি করেছ তুমি মেয়েটার সাথে? শান তার বাবার কথার কোনো জবাব না দিয়ে বাহিরে বেরিয়ে গেল। রুষাও শানের পিছনে গেল। এদিকে শানের মা আর অহনা ঈশার কাছে যেতেই ঈশা তার বড় আন্টিকে দেখে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগল। ঈশার বড় আন্টি ঈশাকে বলে উঠল, বড় আন্টি কি হয়েছে ঈশা, বল আমাকে, শান কি করেছে? ঈশা কান্না জড়িত গলায় বলতে লাগল, ঈশা আমি বাড়ি যেতে চাই আন্টি, আমি এখানে থাকতে চাই না। অহনা ভাবি কি হয়েছে, ভাইয়া এতটা রেগে আছে কেন? ঈশা আপু আমি বাড়ি যাব। বড় আন্টি চুপ কর মা। শানের বাবা ঈশাকে এভাবে কান্না করতে দেখে শানের মাকে বলে উঠল, আঙ্কেল কালি ঈশাকে ওদের বাড়ি দিয়ে আসব। থাকুক তোমার ছেলে একাই। ভেবেছিলাম ঈশার পরীক্ষা শেষ হলে আবার ওদের বিয়ে দিব ধুমধাম করে। তারপর এ বাড়িতে একেবারে ঈশা মাকে নিয়ে আসব। কিন্তু না, সেটা আর করব না, তোমার ছেলে একা থাকুক। বড় আন্টি তুমি চুপ করো। অহনা তোর ভাবিকে নিয়ে যা। অহনা চলো ভাবি। ঈশা আর অহনার রুমের দিকে পা বড়াতেই শানের বাবা বলে উঠল, শানের বাবা তুমি এখনো আমাকে চুপ করতে বলবে? শানের মা, তোমার ছেলের এত রাগের জন্য যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তখন? শানের মা, এসব কিছুই হতো না, শান ঈশাকে ভালোবাসে। আমি বড় আন্টি মুখ থেকে এমন কথা শুনে দাঁড়িয়ে গেলাম আর সেখানে দাঁড়িয়ে পড়ে মনে মনে বলতে লাগলাম, না বড় আন্টি উনি আমাকে ভালোবাসে না, কখনো ভালোবাসি এ কথা বলেনি, শুধু রাগ আর জেদ দেখিছে। অহনা কি হলো ভাবি, দাঁড়িয়ে গেলে কেন? অহনা আপুর ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল। আমি চোখের পানি হাত দিয়ে মুছে বলতে লাগলাম, ঈশা কিছু না। অহনা চলো। আমি অহনা আপুর সাথে তার রুমে চলে গেলাম। ওদিকে রুষা, হোয়াট আর ইউ ডুইং? ড্রাইভ স্লোলি শান। শান রুষার কোনো কথা না শুনে আরও জোরে গাড়ি চালাতে লাগল। রুষা বলে উঠল, রুষা হোয়াট হ্যাপেন্ড, কিছু তো বল, ওই মেয়েটার সাথে তুই রুমের মধ্যে কি করছিলি? শান হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল। তারপর গাড়ি থেকে বেরিয়ে গেল। রুষা শানকে এভাবে বেরিয়ে যেতে দেখে ও বেরিয়ে গেল। দেখল শান একটা ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়েছে। শান ব্রিজের রেলিংয়ের সাইডে গিয়ে জোরে চিৎকার করে কান্না করে দিল। শান কান্না করতে করতে ধপ করে নিচে বসে পড়ল। রুষা সেটা দেখে হতভম্ব হয়ে গেল। রুষা দৌড়ে গেল শানের কাছে। শানকে এভাবে কান্না করতে দেখে ওর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। রুষা শানের সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত দিয়ে বলল, রুষা কি হয়েছে শান, এভাবে কান্না করছিস কেন? শান
রুসা কি হলো শান বল। শান কান্না জড়িত গলায় বলল। শান আমি ওকে বড্ড ভালোবাসি রুসা, কিন্তু আমার মনে হয় ও আমাকে ভালোবাসে না। রুসা জানে শান একটা মেয়েকে ভালোবাসে। এর আগে লন্ডনে থাকা কালীন শান রুসাকে বলেছে, তবে নাম বলেনি। রুসা কাকে? শান ঈশাকে। রুসা ঈশাকে। শান হ্যাঁ, তুই জানিস আজ আবার আমি ঈশার সাথে খারাপ ব্যবহার করে এলাম। মেয়েটা এমনিতেও আমার এই রাগটাকে বেশি ভয় পায়। আর আজ আমি ছি। শানের মুখ থেকে ঈশাকে ভালোবাসার কথাটা শুনে রুষার বুকটা ফেটে যেতে লাগল, তবুও নিজেকে সামনে বলল, রুসা নিজেকে শান্ত কর শান। শান কিভাবে শান্ত হব বল তুই? বাবা ও আজ আমার উপর রাগ করেছে তুই তো দেখলি। উনি কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আজ বলেই কান্না করল। রুসা রিল্যাক্সড। শান আবারও বলে উঠল। শান জানিস রুসা, গত 2 বছর ও আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। প্রতি অ্যানিভার্সারি আমি নিজের হাতে কেক বানিয়ে পালন করতাম। ওকে দেখাতে খুব ইচ্ছা করত, কিন্তু ও আমার সাথে কথা তো দূরে থাক, আমি যখনই ওর মা বা ভাইয়াকে কল করতাম কোনো না কোনো বাহানা দিয়ে সেখান থেকে চলে যেত। রুসা অ্যানিভার্সারি মানে তোদের বিয়ে? শান নিজের চোখ মুছতে মুছতে বলল। শান হ্যাঁ, আমি লন্ডনে যাবার আগে। এদিকে ঈশার চোখে যেন ঘুমিয়ে আসছে না। পাশ ফিরতেই দেখল অহনা ঘুমিয়ে আছে। ঈশা বিছানা থেকে উঠে ওয়াশরুম রুমের দিকে পা বাড়াল। ঈশা বেসিনের সামনে গিয়ে কল ছেড়ে চোখ মুখে পানি ছিটিয়ে তারপর আবার রুমে ঢুকল। কিন্তু তার চোখে তো ঘুম নেই, কারণ শান যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে একরাশ চিন্তা এসে তার মাথার মধ্যে ঘুরছে। যতই ঈশা শানকে ভয় পাক না কেন, মনের মধ্যে শানের জন্য তার যে একটা অন্যরকম ভালোবাসা আছে সেটা সে কখনো বলতে পারেনি। কারণ শানের সামনে গেলেই ঈশা কেমন জানি হয়ে যায় সেটা সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে ঈশা বিছানায় শুয়ে পড়ল, কখন ঘুমিয়ে গেল সে নিজেও বুঝতে পারল না। সকালে, খুব সকালে শানের বাবা ঈশাকে নিয়ে বেরিয়ে গেল ঈশাদের বাড়ির উদ্দেশ্য। ঈশা রেডি হয়ে নিচে নামার সময় শানের ঘরের দিকে একবার তাকালো, দেখল শানের রুমের দরজা দেওয়া। তাই হতাশ হয়ে চলে গেল। গাড়িতে বসে জানালার বাহিরে দিকে তাকিয়ে আমি শুধু উনার কথাই ভাবছিলাম। ঠিক তখনই পাশ থেকে আঙ্কেল বলে উঠল, আঙ্কেল ঈশা মা। আঙ্কেলের ডাক শুনে আমি তার দিকে তাকালাম। উনি আবারও বলে উঠলেন, আঙ্কেল তোমাকে নতুন করে শানের ব্যাপারে কিছু বলার নেই আমার। যদি পারো তাহলে ওকে ক্ষমা করে দিও মা। আর হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না ওর রাগ জেদ কমাতে পারবে, তোমাকে আর এ বাড়িতে নিয়ে আসব না। যেদিন ও এসব কমাতে পারবে সেদিন ধুমধাম করে এবাড়ির বউ করে নিয়ে আসব। আঙ্কেল আমার মাথায় হাত রেখে কথাগুলো বলল, আর আমি শুধু চুপচাপ শুনলাম। এদিকে সারা রাত বাসায় ছেলে ফেরিনি দেখে শানের মা অস্থির হয়ে গেল। বারবার শানের ফোনে কল দিতে লাগল। সে ভাবতেও পারেনি ছেলেটা যেদিন আসবে এরকম কাণ্ড বাদিয়ে ফেলবে, তাহলে সে ঈশাকে এ বাড়িতে আনত না। একবারে নিয়ে আসতো আবার বিয়ে দিয়ে, কারণ যখন ওদের বিয়ে হয় তখন ঈশার বয়সে খুব ছোট ছিল। শুধু মায়ে তার ছেলে বিদেশে যাবে বলে এক প্রকার ঈশার মা মানে তার বোনকে জোর করে ওদের বিয়েটা দেবার জন্য। কারণ ঈশা যখন ছোট তখন তার বোনকে বলে রেখেছে ঈশা আর শান বিয়ে যোগ্য হলে তাদের বিয়ে দিবে। কিন্তু পরিস্থিতি কারণে বিয়েটা তার আগে দিতে হয়েছে। এরই মধ্যে শান গাড়ি এসে বাড়িতে ঢুকল। শানের মা দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে গেল। অহনাও নিচে নেমে এলো গাড়ির শব্দ পেয়ে। শান গাড়ি থেকে নেমে দরজার কাছে আসতেই তার মাকে দেখল। শানের মা দেখল তার ছেলের নাক মুখ ফোলা, মাথার চুল উস্কো খুস্কো। ছেলেকে দেখে এগিয়ে গিয়ে বলল, শানের মা কি হলো শান, সারা রাতে কোথায় ছিলিস তুই? শান গম্ভীর কণ্ঠে ওর দিল, শানও বাহিরে। এই বলে গটগট করে নিজের রুমে চলে গেল। শানের পিছন রুসা বাড়িতে ঢুকল।
এই বলে গটগট করে নিজের রুমে চলে গেল। শানের পিছন পিছন রুসা বাড়িতে ঢুকল। শানের মা শানের পিছনে যেতে নিলেই রুসা বলে উঠল, রুসা আন্টি। শানের মা পিছনের ফিরল। তখন রুসা শানের মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, রুসা আন্টি শানকে একা থাকতে দিন, সারা রাত ড্রাইভ করছে। অহনা, কি বলছো তুমি এসব রুসা আপু? রুসা হুম, ঠিক বলছি, আই থিঙ্ক হি নিডস রেস্ট নাও। অহনা, মা রুসা আপু ঠিক বলেছে, এ বিষয় নিয়ে ভাইয়ার সাথে পরে কথা বলো। শানের মা হুম, তোমরা ঠিক বলেছ, রুসা যাও হাত মুখ ধুয়ে নিচে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রুসা, না আন্টি, আমি আর এখন কিছু খাবো না। শানের মা, সে কি কেন? রুসা, আসলে আন্টি সারা রাত না ঘুমানোর কারণে মাথাটা ভীষণ ধরেছে, তো এখন গিয়ে রেস্ট করব। অহনা, কফি দিব? রুসা, না অহনা, আন্টি আসছি। শানের মা, ঠিক আছে। এদিকে আমাকে আঙ্কেল দিয়ে দুপুরে খেয়ে উনি চলে গেলেন। আমি মায়ের রুমের গিয়ে তার ফোনটা নিয়ে আমার রুমে গিয়ে দরজা আটকে অহনা আপুকে ফোন করলাম। 2 বার রিং বাজতেই অহনা আপু ফোন ধরল। অহনা, হ্যালো। ঈশা, হ্যালো। অহনা, হুম ভাবি, কখন পৌঁছালে? ঈশা, কয়েক ঘন্টা আগে। অহনা, ও বাবা কোথায়? ঈশা, আঙ্কেল একটু আগে চলে গেছেন। আচ্ছা শোন। অহনা, হুম বলো। ঈশা, শান ভাইয়া কি বাড়ি ফিরেছে? অহনা, হুম ফিরেছে, তবে জানো তো? ঈশা, কি? অহনা, সেই কখন রুমে গেছে, এখনো বের হয়নি। ঈশা তার পাশে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুর 2:40 বাজে। সেটা দেখে ঈশা বলে উঠল, ঈশা, তার মানে তো উনি দুপুরে খাননি। অহনা, দুপুরে কি বলছো, সকাল থেকেই না খাওয়া? ভাবি, একটা কথা বলি, কিছু মনে করো না। আমার ভাইয়াটা খুব রাগী, আমরা সবাই জানি সেটা, তবে ওকে সামলানো যেমন আমাদের দায়িত্ব তেমনি তোমার। তোমার তো বিয়ে হয়েছে ভাইয়ার সাথে, সে যে বয়সেই হোক না কেন হয়েছে তো। আমার মনে হয় তুমিই পারবে ভাইয়াকে সামলাতে। ঈশা। অহনা, কি হলো, কিছু বলছো না যে? ঈশা, আমি। অহনা, হুম, তুমি ভাইয়াকে কল করো, তোমাদের মধ্যে সব দূরত্ব কাটিয়ে নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভেবে দেখো। ঈশা, হুম। অহনা, আচ্ছা রাখছি। এই বলে অহনা ফোনটা কেটে দিল। ঈশা ফোনটা বিছানায় রেখে মেঝেতে বসে পড়ল। ওদিকে শান শাওয়ারের নিচে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। নিজের সমস্ত রাগ যেন আজ এই পানির সাথে ধুয়ে দিতে চাচ্ছে। কিন্তু দীর্ঘ 2 বছরের রাগ কি এভাবে দূর করা যায়? ভেবেই সে দেয়ালে নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করল। শানের হাত ফেটে রক্ত ঝরতে লাগল। তারপর শান জোরে চিৎকার করে বলতে লাগল, শান, কেন ঈশা, কেন? তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? ভেবেছিলাম লন্ডন থেকে ফিরে এসে হয়তো তোর আর আমার মাঝের দূরত্বটা আস্তে আস্তে কমাব। তুই হয়তো আমার রাগ জেদটাকে কমাতে পারবি, কিন্তু না। তুই কি করলি, সব সময় আমার থেকে দূরে থাকি। আমার কাছে ঘেঁষতে চাস না। আমার তোমাকে চাই ঈশা, কই তুমি তো একবারও এলি না আমার কাছে। আমি কাল রাত থেকে বাড়ি নেই। কই তুমি তো একটা কলও করলি না আমি কোথায় আছি, কিভাবে আছি। আর কিছু বলতে পারল না। শান তার গলা ধরে আসছে। সে জানে ছেলেদের কান্না করতে নেই, কিন্তু সে তার আবেগগুলো গত 2 বছর ধরে চাপিয়ে রাখতে আর পারছে না। ছোটবেলা থেকেই শানের ঈশাকে ভালো লাগত, অন্য কাজিনদের যেমনভাবে দেখত ঈশাকে তেমন দেখত না। ঈশা কোনো ভুল কাজ করলে তাকে ধমকাতো, বকত, যার ফলে ঈশা কাজিনদের মধ্যে সবথেকে ভয় শানকে পেত। ছোটবেলায় শান যখন তাদের বাড়ি যেত ঈশা শানে থেকে দূরে থাকত, ভাবত এই বুঝি তাকে বকা দিবে। পরে ওরা আস্তে আস্তে বড় হল। শানের এমন রাগী স্বভাবের জন্য ঈশা তেমন একটা শানদের বাড়িও যেত না। শান শাওয়ার শেষ করে রুমে আসল। তারপর গেঞ্জি আর ট্রাউজার পরে নিয়ে রুমের দরজার দিকে যাবে, ঠিক তখন দরজায় কেউ নক করল। শান ভাবল হয়তো ঈশা এসেছে।
সে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখল তার মা দাঁড়ানো হাতে তার খবাবারের প্লেট নিয়ে। শান তার মাকে দেখে হতাশ হয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শানের মা বলে উঠল, শানের মা, দাঁড়া শান, কোথায় যাচ্ছি? শান গম্ভীর কণ্ঠে ওর দিল। শান ছাদে। শানের মা, কোথাও যাবি না তুই? শান, মা প্লিজ আমাকে একা থাকতে দেও। শানের মা ছেলের মুখ থেকে এমন কথা শুনে রেগে গিয়ে বলল, শানের মা, অনেক হয়েছে শান, আমি আর কোনো কথা শুনতে চাই না। সকাল থেকে এই পর্যন্ত একাই তো ছিলিস, আয় এদিকে আয়। শানের মা ছেলের হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। তারপর সোফায় বসিয়ে নিজ হাতে ছেলেকে খাইয়ে দিতে লাগল। শান খাবার মাঝে বলে উঠল, শান, মা ঈশা কি আমার উপর খুব রাগ করেছে? আমার কি উচিত ঈশাকে সরি বলা? শানের মা তার ছেলের মুখ থেকে এমন কথা শুনে থমকে গেলেন। ঠিক তখনই রুসা শানের রুমে প্রবেশ করল। শানের মাকে আর শানকে একসাথে দেখে রুসা দরজার কাছে দাঁড়িয়ে রইল। তখন শানের মা বলে উঠলেন, শানের মা, ঈশা চলে গেছে শান। শান উঠে দাঁড়িয়ে বলে উঠল, শান মানে? শানের মা, তোর বাবা ঈশাকে তাদের বাড়িতে দিতে গেছে, আর বলেছে যতদিন তুই তোর রাগ কমাতে না পারবি ঠিক ততদিন ঈশা ও বাড়িতেই থাকবে। শান এ কথা শুনে রুমে বাহিরে যাবার জন্য পা বাড়াতেই দেখল রুসা তার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। রুসা শানকে দেখে বলে উঠল, রুসা, শান তুই? আর কিছু বলতে পারল না রুসা। শান রুসাকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শান যাবার পর শানের মা রুসাকে দেখে রুসার কাছে এগিয়ে এসে বলল, শানের মা, রুসা মা, তুমি ওকে একটু বুঝাও। ওহো, তুমি হয়তো সবটা জানো না মা। রুসা, আমি সব জানি আন্টি, কালই শান সবটা বলেছে। চিন্তা করবেন না আন্টি, আমি দেখছি। এই বলে রুসা শানের পিছনে পিছনে গেল। দেখল শান ছাদের দিকে যাচ্ছে। রুসা সেটা দেখে নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে ছাদে গেল। রুসা গিয়ে দেখল শান ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রুসা শানের পাশে দাঁড়িয়ে বলল, রুসা, চেঞ্জ হতে হবে। কথাটা শুনে শান পাশে তাকালো, দেখল রুসা দাঁড়ানো। শান বলে উঠল, শান মানে? রুসা শানের দিকে তাকিয়ে বলল, রুসা, তোকে আর ঈশা দুজনকে চেঞ্জ হতে হবে। এই বলে রুসা কফির মগটা শানের দিকে বাড়িয়ে দিল। শান মগটা নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, শান, আমাকে না, ঈশাকে চেঞ্জ হতে হবে। রুসা কপির মগে একটা চুমুক দিয়ে বলল, রুসা, হুহু, তোদের দুজনকে। শান, হুম, তারপর বল। রুসা, দেখ, তোর রাগ বেশি, আর ঈশাকে আমি একদিনে মানে যেটুকু সময় দেখেছি তাতে আমার মনে হলে মেয়েটা তেমন মেচল না। তো তোকে তোর রাগ কমাতে হবে আর ওকে মেচল হতে হবে। শান, হুম, তারপর? রুসা, দেখ, আমরা যেমন বন্ধুরা তোর রাগ সম্পর্কে মোটামুটি এই 2 বছরে জেনে গেছি, কারণ আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে আড্ডা দিয়েছে, তাই আমরা জানি কোনো কথা বললে তুই রাগ করবি আর কোনটা করলে বলবি না, রাইট? শান, হুম, রাইট, কিন্তু ও তো চলে গেছে। রুসা, তো মানে তোরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ সেহেতু তোর ওর উপরে অধিকার আছে, ওকে নিয়ে আয়ে বাড়িতে। শান রুসার কথা শুনে গভীর চিন্তায় চলে গেল। তখনই রুসা ওকে ধাক্কা দিয়ে বলল, রুসা, কি হলো বুঝলি? শান, হুম, কিন্তু? রুসা শানের মাথায় গাঁটটা মেরে বলল, রুসা, একসাথে না থাকলে ভালোবাসাটা ওর তোর প্রতি বাড়বে কি করে? হুম। শান, তুই ঠিকই বলেছিস। রুসা, আমি সব সময়ই ঠিক বলি। কথাটা বলেই রুসার হঠাৎ শানের হাতের দিকে খেয়াল গেল। রুসা, আমি সব সময়ই ঠিক বলি। কথাটা বলেই রুসার হঠাৎ শানের হাতের দিকে খেয়াল গেল। রুসা কফিটা নিচে রেখে শানের হাত টেনে বলল, রুসা, এ কি? শান হাত কাটল কি করে তোর? শান রুসার কাছ থেকে তার হাতটা সরিয়ে বলল, শান, আরে কিছু না, সামান্য কেটে গেছে। রুসা অস্থির হয়ে বলল, রুসা, এটাকে তুই সামান্য বলছিস? চল তোর রুমে, আমি মেডিসিন লাগিয়ে দেই।
শান আরে তুই ও না বলছি তো কিছু হয়নি। রুসা তোর কোনো কথা শুনব না, তুই যাবি নাকি টেনে নিয়ে যাব? শান ঠিক আছে চল। ওদিকে ঈশা মেঝেতে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। ঈশার মা কয়েকবার ঈশার রুমে দরজার কাছে এসে নক করে গেছে কিন্তু ঈশা খুলেনি। ঈশার মার বিষয়টা একটু কেমন কেমন লাগল, কারণ ঈশা পরশু দিন ও বাড়িতে গেল, আজ আবার চলে এসেছে। সে কিছুটা চিন্তায় পড়ে গেল, ভাবল তার বোনকে ফোন করে জিজ্ঞেস করবে, কিন্তু ফোনটাও সে খুঁজে পেলে না। এদিকে জিসান ও বাড়িতে নাই, কখন ফিরবে তাও জানে না। ঈশার মা চিন্তায় তার মাথা ব্যথা করছে। এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। ঈশার মা সোফায় বসেছিলেন, কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গেলেন। দরজা খুলতেই দেখলেন জিসান এসেছে। ঈশার মা তার ছেলে দেখে বলে উঠলেন। ঈশার মা জিসান বাবা তুই এসেছিস, অস্থির হয়ে। জিসান তার মায়ের এরকম অস্থিরতা দেখে বলে উঠল। জিসান কি হয়েছে মা? ঈশার মা কি হয়েছে, তোর বোন সেই কখন থেকে দরজা লাগিয়ে আছে, এত ডাকলাম খুলল না। জিসান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলল। জিসান মানে ঈশা বাড়ি এসেছে। ঈশার মা হ্যাঁ তোর আঙ্কেল এসে দিয়ে গেছে আজ সকালে, আমার মনে হয় কিছু একটা হয়েছে, না হলে মেয়েটা এভাবে দরজা আটকে থাকবে। জিসান তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে বলল। জিসান দাঁড়াও আমি দেখছি। এই বলে ঈশার রুমের দিকে গেল। ঈশা হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। সে চোখ ঢলতে ঢলতে পাশ থেকে তার মায়ের ফোনটা হাতে নিতেই দেখল 7টা বাজে। সে ধপ করে উঠে দাঁড়াল, তারপর হাত মুখ ধুতে ওয়াশরুমে গেল। এদিকে জিসান তার মা ঈশার দরজার কাছে এসে নক করতে লাগল। আর জিসান ঈশার নাম ধরে ডাকতে লাগল। ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে তাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখল তার ভাই ডাকাডাকি করছে। ঈশা তাওয়ালটা কোনোরকম বিছানার উপর রেখে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই তার মা আর ভাই ভিতরে ঢুকে বলল। জিসান কিরে এভাবে দরজা বন্ধ করে রেখেছিন কেন? ঈশার মা কি হয়েছে মা? ঈশার গালে হাত দিয়ে। ঈশা কি হয়েছে, তোমরা এরকম করছো কেন মা ভাইয়া? জিসান কি হয়েছে? মা তোকে কখন থেকে ডেকে যাচ্ছে, তোর দরজা নক ও করেছে, তুই দরজা খুলিস নি কেন? ঈশা তার ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল। ঈশা আমি তো ঘুমাচ্ছিলাম মা। জিসান ভাই আর মা আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে তারপর মা বলে উঠল। ঈশার মা দুপুর থেকে কিছুই খাসনি, চলে আয় আমি খাবার বাড়ছি। ঈশা না মা আমি। ঈশার মা আর একটাও কথা শুনতে চাই না, চলে এসো। জিসান মা যা বলছে তাই কর। আমার মাথায় একটা গাঁটটা মেরে বলল। তারপর মা আর জিসান ভাই চলে গেলেন, আমিও তাদের পিছনে পিছনে গেলাম। খাবার টেবলই বসে বসে খাচ্ছিলাম আর ও বাড়ির কথা ভাবছিলাম। শান ভাইয়া কি কিছু খেয়েছে নাকি? মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিল আর ভাইয়া সোফায় বসে বসে গেম খেলছিল। আমি খেতে খেতে ভাইয়াকে বললাম, ঈশা ভাইয়া। ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে গেমে মনোযোগ দিতে দিতে বলল, জিসান বল। ঈশা তুই খেয়েছিস? জিসান হুম। ঈশা শোন না বলছিলাম, ও বাড়িতে একটা কল করো না। জিসান ভাইয়া আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। জিসান কেন? আমি ওর এমনভাবে তাকানো দেখে একটা ঢোক গিলে বলল, ঈশা না মানে এমনি। এই বলে আমি খাবারের দিকে মনোযোগ দিলাম। হঠাৎ করে জিসান ভাই বলে উঠল। জিসান ঈশা। ভাইয়ার এভাবে ডাক শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি ভাইয়ার দিকে অপ্রস্তুতভাবে তাকিয়ে বললাম, ঈশা কি? জিসান ও বাড়িতে কিছু হয়েছে? আমি মনে মনে ভাবতে লাগলাম ভাইয়া কি কিছু জেনে গেছি। তারপর আবার ভাবলাম না নাকে জানাবো। জিসান কি হলো বল। আমি আমতা আমতা করে বললাম। ঈশা না কি হবে, আমি তো এমনি বললাম। জিসান হুম, তবে একটা কথা, তুই পরশুদিন গেলি আবার আজই চলে এলি। ঈশার মা পাশ থেকে বলে উঠল।
ঈশার মা হ্যাঁ রে ঈশা তোর আঙ্কেলকেও জিজ্ঞেস করলাম উনিও তো কিছু বললেন না কিছু কি হয়েছে ঈশা না না কিছু হয়নি এই বলে ঈশা খাবার ছেড়ে উঠে গেল ঈশার মা সেটা দেখে বলল ঈশার মা কি হলো উঠলি যে ঈশা আমার খাওয়া হয়ে গেছে আমি রুমে গেলাম এই বলে ঈশা চলে গেল এদিকে ঈশার এরকম কথা ঘুরিয়ে চলে যাওয়া দেখে জিসান কিছুটা চিন্তাত হয়ে পড়ল সাথে ঈশার মাও এদিকে শানের বাবার সামনে শান অহনা রুসা শানের মা দাঁড়িয়ে আছে একটু আগেই শানের বাবা ফিরেছে শান দৌড়ে তার বাবার কাছে গিয়ে হাতটা ধরে বলল শান বাবা সরি আর কখনো এমন কিছু হবে না শানের বাবা সেটা আমি বিশ্বাস করব কি করে শান গম্ভীর কণ্ঠে শান বাবা তুমি বিশ্বাস করো ঈশার সাথে থাকলে আমার সমস্ত রাগ কমে যাবে শানের বাবা বলে উঠল শানের বাবা মানে তখনই শানের মা বলে উঠল শানের মা মানেটা আমি বলছি শান আমাকে সবটা বলেছে শানের বাবা কি শানের মামা শান চায় যত তাড়াতাড়ি সম্ভব ঈশাকে এ বাড়িতে একেবারে নিয়ে আসতে এতে আমরা সবাই রাজি এখন শুধু তুমি রাজি থাকলেই হবে শানের বাবা রাগান্বিত কণ্ঠে বলে উঠল শানের বাবা সেটা সম্ভব না শান তার বাবার মুখ থেকে এমন কথা শুনে বলে উঠল শান কেন বাবা শানের বাবা কারণ কাল যা হলো তারপর আমার এখন মনে হচ্ছে না যে ঈশা মাকে এ বাড়িতে আনা যায় বাবার মুখ থেকে এমন কথা শুনে শানের মুখ ছোট হয়ে গেল তারপর সে সেখান থেকে বাহিরে চলে গেল সকালে ঈশা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলের কাছে যেতেই তার মা রান্নাঘর থেকে এসে তার হাতে ফোন ধরিয়ে দিল ঈশা ফোন ধরতেই অপর পাশ থেকে বলে উঠল অহনা কংগ্র্যাচুলেশন ঈশা কিছুটা অবাক হয়ে বলল ঈশা মানে অহনা খুশি হয়ে বলল অহনা মানে অবশেষে তোমাদের বিয়েটা হচ্ছে ঈশা তুতলিয়ে বলল ঈশা কাকা কার বিয়ে অহনা তোমার আর ভাইয়ার ঈশা পুরো থমকে গেল কারণ সে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে ভাবতে লাগলে কাল তো আঙ্কেল বলল বিয়েটা হবে না যতদিন শান ভাইয়ার রাগ কমবে তাহলে আজ হঠাৎ করে বিয়ে কথা সব যেন ওর মাথার উপর দিয়ে গেল ঈশা ফোনটা রেখে ঘুরতেই দেখল তার মা দাঁড়িয়ে আছে তার মা তাকে দেখে বলে উঠল ঈশার মা তোমার বাবা এখনো এ বিষয়ে জানে না তবে আমার মনে হয় না উনি আপত্তি করবেন এখন তুমি রাজি থাকলেই হবে ঈশা কিন্তু মা সামনে তো আমার পরীক্ষা এখন বিয়ে ঈশার মা সেটা তোমাকে ভাবতে হবে না পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দিবে সমস্যা কোথায় ঈশা কিন্তু এতে মা আমার পড়াশোনার ক্ষতি হবে ঈশার মা সেটা তোমাকে ভাবতে হবে না পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দিবে সমস্যা কোথায় ঈশা কিন্তু এতে মা আমার পড়াশোনার ক্ষতি হবে ঈশার মা ঈশার কাছে এসে বলল ঈশার মা দেখ মা শানের মা আমার বড় বোন আমি ছোটবেলা থেকেই তার সব কথা মানি তুই কি চাস আজ সেই কথার নড়চড় হোক ঈশা তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে আর কিছু বলল না রুমে চলে গেল সমানের শুক্রবার তার বিয়ে ভাবতেই তার কেমন লাগছে কারণ যে মানুষটার কাছে গেলেই তার হাত পা কাঁপে তার সাথে কয়দিন পর থেকে একই ছাদের নিচে থাকতে হবে কি করে থাকবে সে ভেবেই পাচ্ছে না তখনই জিসান তার রুমে এলো দেখল ঈশা জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে জিসান আসতে আসতে ঈশার কাছে গিয়ে দাঁড়াল ঈশার আর চোখে জিসান দেখে শান্ত গলায় বলল ঈশা কি হলো ভাইয়া তুমি এখানে গেম খেলা নেই জিসানও কেন আমি কি আমার ছোট বোনের কাছে আসতে পারি না ঈশা জিসানের দিকে তাকিয়ে বলল ঈশা না আমি তা বলিনি বলেই ঈশা চুপ হয়ে গেল জিসান ঈশাকে চুপ থাকতে দেখে বলে উঠল জিসান মন খারাপ ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়াল সেটা দেখে জিসান বলে উঠল জিসান বিয়ের কথা শুনে শোন তুই যদি চাস তাহলে আমি একবার শানের সাথে কথা বলতে পারি ঈশা জিসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল
ঈশা, তার কোনো দরকার নেই ভাইয়া, আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। জিসান, সত্যই বলছিস? ঈশা হুম। জিসান ঈশার মাথায় হাত বুলিয়ে বলল। জিসান, শান খুব ভালো ছেলে ঈশা, ও তোকে ভালো রাখবে দেখিস। ঈশা শুধু হাসকা হাসি দিল। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসল। বাড়ি ভর্তি মেহমান ভরা। ঈশাকে গায়ে হলুদের শাড়ি পরিয়ে রাখা হয়েছে, একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ঈশা তেমন কোনো সাজেনি, ঈশা বরাবরই এরকম সাজগোজ করতে মোটেও পছন্দ করে না। তবুও তার কাজিনরা মিলে জোর করে একটু কাজল আর লিপস্টিক দিয়ে দিয়েছে। এদিকে শান আজ একটা গাঢ় হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে, সিল্কি চুল, হাতে হাত ঘড়ি, দেখতে পুরো তাকে হিরোদের মতন লাগছে। আয়নার দিকে তাকিয়ে শান তার পাঞ্জাবি হাতা ফোল্ড করতে করতে বলল, শানোয়ার মায়ে 24 ঘন্টা ঈশা পাখি, এরপর থেকে তোমাকে আমার কাছে সারা জীবন থাকতে হবে, কাল রেডি থেকো, আমি আসছি। বলেই ডেভিল মার্কা হাসি দিল। এরই মধ্যে শানের দরজায় নক পড়ল। শান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিল। খুলতে দেখল রুসা আর অহনা দাঁড়িয়ে আছে। অহনা তার ভাইয়াকে দেখে গালে হাত দিয়ে বলে উঠল, অহনা, ওয়াও ভাইয়া, তোমাকে তো খুব সুন্দর, একদম হিরোদের মতন লাগছে, তাই না রুসা আপু? রুসার দিকে তাকিয়ে রুসা একটু হালকা হেসে বলল, রুসা হুম, ভালো লাগছে। শান শুধু মুচকি হাসল ওদের কথায়। তখনই অহনা বলে উঠল, অহনা ভাইয়া, এবার চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে নিচে। শান হুম, চল। এই বলে শান, অহনা আর রুসা নিচে দিকে গেল। এই ফাঁকে অহনা জিসানকে কল করল। জিসান সোফায় বসে বসে গেম খেলছিল। তখনই অহনার ফোন আসলো। অহনার ফোন আসতেই জিসান উঠে দাঁড়াল। তারপর ফোনটা রিসিভ করে বলল, জিসান, দিলে তো খেলাটা নষ্ট করে। অহনা অবাক হয়ে বলল, অহনা মানে? জিসান মানে? যাক, রাখো ওসব কথা, কেন ফোন করেছ? জানোই তো বাড়িতে কত লোক। অহনা, এটা তো আমার বলার কথা, তুমি ছেলে হয়ে এটা বলছ। জিসান এক কোনায় গিয়ে বলল, জিসান, তো কি করব হুম, তুমি তো জানো আমাদের বাড়িতে কত লোক, কেউ যদি একবার টের পেও যায় তোমার সাথে আমার। অহনা, এত ভাবো কেন হুম, আর সবসময় মেয়েদের মতন করো কেন? আমাদের বাড়িতে লোকজন নেই নাকি? জিসান, আচ্ছা ঠিক আছে, কেন ফোন করেছ সেটা তো বল। অহনা জিভে একটা কামড় দিয়ে বলল। অহনা, ও হ্যাঁ, দেখছো, ভুলে গেছি আমি। তখনই জিসান অহনাকে টিটকারি মেরে বলল, জিসান, সবসময় ঝগড়াটে একটা ভাব নিয়ে থাকলে তো সবই ভুলে যাবে। অহনাহেই তোমার বাজে কথা বন্ধ করে তো আর শোন। জিসান, জি বলেন ম্যাডাম, শুনি। অহনা, বলছি যে ঈশা ভাবির হলুদ হয়ে গেছে। জিসান, না, এখনো হয়নি, একটু পরেই শুরু হয়ে যাবে। অহনা, ও আচ্ছা, ভালোই হয়েছে। শোন না, তুমি এক কাজ করো, ভাইয়ার ফোনে একটা ভিডিও কল করো। জিসান, কেন বলো তো? অহনা, কিছু বোঝো না তুমি? তোমাকে কি সব বুঝিয়ে বলতে হবে? আরে বাবা, দুজনের আলাদা জায়গায় গায়ে হলুদ হচ্ছে, তাই না? জিসান, হুম, তো এটাই তো হয়, ছেলেদের বাড়িতে ছেলের গায়ে হলুদ হয় আর মেয়েদের বাড়িতে মেয়ের। তো অহনা, হায় আল্লাহ, দুই ভাইবোনই একরকম। আল্লাহ, তুমি এই দুই ভাইবোনকে বোঝার ক্ষমতা আমাদের দুই ভাইবোনকে দেও। জিসান, কি? অহনা, কিছু না, তোমাকে যেটা বলছি সেটা করো, ভাইয়ার ফোনে কল দেও। যাতে ভাইয়া আর ভাবি দুজন দুজনকে গায়ে হলুদের সময় দেখতে পারে। জিসান, ঠিক আছে। অহনা, শোন, এখনই না, 5 মিনিট পর দিবা। আর হ্যাঁ, দয়া করে আবার গেম খেলতে বসে যেও না। তাহলে কিন্তু আমি কাল এসে তোমার গলা চেপে ধরব, মনে রেখো। জিসান, হুম, ঠিক আছে মহারানী, এখন রাখি, আপনার ভাইকেও তো ফোন করতে হবে নাকি? অহনা, হুম, বাই। জিসান ওবি ফোন কেটে দিয়েই অহনা নিচে চলে গেল। শানকে স্টেজে বসিয়ে দেওয়া হল। শানের পাশে গিয়ে রুসা বসল। হঠাৎ করেই শানের ফোনে কল আসল। শান ফোনের স্ক্রিন দিকে তাকাতেই দেখল জিসান ভিডিও কল দিয়েছে। শান সাথে সাথে রিসিভ করল আর বলল, শান, হে।
জিসান হাই। জিসান শানকে চারপাশে বিয়েতে সাজানো হয়েছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। শান সেটা দেখে বলে উঠল, শান শালা সাহেব আপনি কি এসব দেখানোর জন্য ফোন করছে? জিসান না ঠিক তা না, তবে আপনি কি কাউকে দেখতে চাচ্ছেন? শান আপনার কি মনে হয়? জিসান মনে হয় তো চাচ্ছেন। শান একটা মুচকি হাসি দিয়ে বলল, শান ঈশা কোথায়? জিসান এই তো রিয়া আর নিতু গেল ওকে আনতে, একটু পরেই গায়ে হলুদ শুরু হবে তো। শান ও আচ্ছা। তখনই পাশ থেকে রিয়া আর নিতু চিল্লাতে চিল্লাতে দৌড়ে এলো জিসানের কাছে আর বলল, রিয়া ভাইয়া। হাঁপাতে হাঁপাতে, জিসান কি হয়েছে এভাবে হাঁপাচ্ছিস কেন? নিতু আপনি ঘরে নেই। জিসান মানে কি বলছিস এসব? কোথায় গেছে ঈশা? ফোনের ওপাশ থেকে শান সবটা শুনতে পেয়ে চিৎকার করে উঠে দাঁড়িয়ে, শান হোয়াট? জিসান ঈশা কোথায় গেছে? জিসান শান দাঁড়া, তুই অস্থির হয়ে পড়িস না, আমি আগে ব্যাপারটা জেনে নেই। এদিকে শানের এভাবে চিৎকার শুনে সবাই শানের কাছে এসে বলতে লাগল, শানের মা কি হয়েছে? শানের বাবা কি হয়েছে? শান, রুমা শান কি হয়েছে তোর? শানের এখন মনে হচ্ছে পাগল হয়ে যাবে। শান তার ফোনের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলল, শান জিসান। এরই মধ্যে ফোনের লাইনটা নেটওয়ার্ক সমস্যার কারণে কেটে গেল। ওদিকে, জিসান কি বলছিস তোরা? ঈশা ঘরে নেই মানে? নিতু নেই তো ভাইয়া। জিসান ওয়াশরুমে দেখেছিস? রিয়া সব জায়গায় দেখেছি ভাইয়া, কোথাও পাইনি। জিসান ওর রুমে কেউ ছিল না। রিয়া ছিল তো, ওর এক বান্ধবী, কি যেন নাম। মাথা চুলকাতে চুলকাতে বলল। তখন পাশ থেকে নিতু বলল, নিতু নীলা। মেয়েটার নাম নীলা আপুর বান্ধবী। ও তো ঘরে নেই ভাইয়া। জিসানের এবার মাথা খারাপ হয়ে যাবার মতন অবস্থা। জিসান দৌড়ে তার মা আর বাবার কাছে গেল, সাথে রিয়া আর নিতু। জিসান দৌড়ে বাড়ির ভিতর ঢুকে তার মা বাবাকে ডাকতে আরম্ভ করল, জিসান মা, বাবা কোথায় তোমরা? ঈশার মা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এগিয়ে আসতে আসতে বলল, ঈশার মা কি হয়েছে? জিসান এভাবে ডাকছিস কেন? তোর বাবা বাড়িতে নেই, একটু বেরিয়েছে। জিসান মা, ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা শোনা মা ঈশার মা দ্রুত পায়ে ছেলের কাছে এসে বলল, ঈশার মা কি যাতা বলছিস? জিসান গেম নাকি খেলিস? সেটা খেলতে খেলতে তোর মাথা গেল। পাশ থেকে রিয়া বলে উঠল, রিয়াও না মামি। জিসান ভাই ভুল কিছু বলছে নি, সত্যই আপনি নেই। নিতু সত্যই মামি। ঈশার মার এখন এসব কথা শুনে মাথা ঘুরতে লাগল। তার যেন বিশ্বাস হচ্ছে না ঈশা এরকম কাজ করতে পারে। এদিকে শান জিসানের ফোনে বারবার কল করছে কিন্তু লাগছে না। রাগে শানে মাথা ফেটে যাচ্ছে, তার মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলতে। মনে তার হাজারো আশঙ্কা বাসা বাঁধছে। এদিকে শানের পরিবার আত্মীয় স্বজনরা শানের সামনে এসে বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারছে। শান তার মাথার চেপে ধরে জোরে চিৎকার করে বলল, শান ঈশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনা মায় কিছু সময়ের জন্য পুরো বাড়ি থ মেরে গেল। কথাটা শোনা মায় কিছু সময়ের জন্য পুরো বাড়ি থ মেরে গেল। শান তখনই বলে উঠল, শান মা, আমাকে এখনই যেতে হবে। শানের মা, কোথায় যাবি তুই? অস্থির হয়ে শান ঈশাকে খুঁজতে। শানের বাবা, শান শান্ত হও, কি শুনতে কি শুনেছ তুমি? আমি একবার ও বাড়িতে ফোন করে দেখি। শান, না বাবা, আমি কিছু ভুল শুনেনি, ঠিক শুনছি। রুসা, শান প্লিজ একটু চুপ কর, আঙ্কেলকে আগে ঈশাদের বাড়িতে কল করতে দে। অহনা, হ্যাঁ ভাইয়া, তুমি একটু শান্ত হও, বাবাকে কথা বলতে দেও। ওদিকে ঈশার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিসানের যেন বিশ্বাস হচ্ছে না তার বোন এমন কিছু করতে পারে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তাদের মধ্যে কানাকানি করতে লাগল ঈশাকে নিয়ে। ঠিক তখন ঈশার বাবা আর নীলা বাড়িতে ঢুকল। দেখল বাড়িটা পুরো নীরব। একজন এক জায়গায় মাথায় হাত দিয়ে বসে আছে। ঈশার বাবা সেটা দেখে বলে উঠল,
ঈশার বাবা কি হলো তোমরা এভাবে বসে আসো কেন? ঈশার বাবার আওয়াজ পেয়ে সবাই দরজার দিকে তাকালো। দেখল ঈশার বাবা তার পাশে ঈশা দাঁড়িয়ে আছে। সবাই তো ঈশাকে দেখে পুরো অবাক। ঈশা তার মাকে এভাবে কান্না করতে দেখে তার বাবাকে বলে উঠল, ঈশা কি হয়েছে বাবা, মা এভাবে কান্না করছে কেন, আর ভাইয়া বাকি সবাই এভাবে কি দেখছে? ঈশার বাবা, দাঁড়া মা আমি দেখছি। ঈশার বাবা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ঈশার বাবা তোমরা এভাবে বসে আছো কেন? আর ঈশার মা তুমি কান্না করছো কেন? ঈশা আর তার বান্ধবী ও ভেতরে ঢুকল। ঈশার মা ঈশাকে ভেতরে ঢুকতে দেখে দ্রুত পায়ে ঈশার কাছে গিয়ে ঈশার দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বলতে লাগল, ঈশার মা কোথায় গিয়েছিলিস তুই ঈশা? ঈশা তার মায়কে থেকে এমন কথা শুনে পুরো অবাক। তখনই জিসান তার বোনের দিকে এগিয়ে এসে বলল, জিসান কি হলো, মায়ের কথার ওর দিছিস না কেন? তুই জানিস তোকে না পেয়ে এখানের অবস্থা কি হয়েছে? ঈশার বাবা তখন পাশ থেকে বলে উঠল, ঈশার বাবা আমি বলছি, ঈশার আর নীলা দুজনও পুকুর ঘাটে বসেছিল। আমি বাড়ি আসছিলাম তখন দেখলাম, তাই সাথে করে নিয়ে আসছি, তাতে কি হয়েছে? কথাটা শোনা মায় বাড়ি ভর্তি লোক সবাই তো পুরো অবাক, কারণ এত সময় ধরে ঈশাকে সবাই না পেয়ে যে যার মতন কানাকানি করছিল, কেউ কেউ তো আবার ভেবেছিল ঈশা পালিয়েছে, পাঠকেরাও। ঈশার মা কি হয়েছে মানে ও বাড়ি থেকে বেরিয়েছে কাউকে বলেনি, সবাই তো চিন্তা হয় নাকি? ঈশার বাবা ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশার বাবা, ঈশা মা তুমি কাউকে বলে বের হওনি? ঈশা বলেছি তো বাবা, মাথা নিচু করে। ঈশার বাবা কাকে? ঈশা ভাইয়াকে। জিসানের দিকে তাকিয়ে কথাটা শোনা মায়ে সবাই জিসানের দিকে তাকালো। জিসান সেটা দেখে অবাক হয়ে বলল, জিসান আমাকে কখন? ঈশা তুমি যখন সোফায় বসে গেম খেলছিলে তখন। আমি বললাম ভাইয়া একটু পুকুর পাড় থেকে ঘুরে আসব, তুমি তো তখন বললেন ঠিক আছে যা। জিসানের দিকে তাকিও। জিসান কি? পাশ থেকে নীলা বলে উঠল, নীলা হ্যাঁ ভাইয়া আমরা তো আপনাকে বলেই বের হলাম। জিসান মাথায় হাত দিয়ে ভাবতে লাগল, এরা আবার কখন বলল? তারপর বলল, জিসান এই আমার তো কিছু মনে পড়ছে না। তখনই ঈশার বাবার ফোনে কল আসলে ঈশার বাবা দেখল শানের বাবা কল করেছে। ঈশার বাবা কলটা রিসিভ করে বলল, ঈশার বাবা হ্যালো ভাইজান বলেন। শানে বাবা হ্যালো ঈশা কোথায়? ঈশার বাবা এই তো আমার পাশে কেন ভাইজান কি হয়েছে? কথাটা শোনা মায় শানের বাবা শানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। শান সেটা দেখে বলে উঠল, শান কি হয়েছে বাবা, ঈশাকে পেয়েছে নাকি আমাকে? আর কিছু বলতে পারল না শান, তার আগে শানের বাবা শানকে ইশারা দিয়ে চুপ করিয়ে দিয়ে শানের দিক থেকে চোখ সরিয়ে শানের বাবা বলে উঠল, শানের বাবা না এমনি আসলে একটু আগে শান আর জিসান ফোনে কথা বলছি, তখন শান শুনেছে ঈশা বাড়িতে নেই। ঈশার বাবা ও হ্যাঁ ছিল, নাই তো ঈশা একটু বাহিরে গিয়েছিল তার বান্ধবীকে নিয়ে। সেটা অবশ্য জিসানকে বলেছিল, কিন্তু ছেলে আমার গেম খেলতে এত ব্যস্ত যে তার বোনের কথা শুনেও শোনেনি, তাই আর কি। শানের বাবা ও আচ্ছা এই ব্যাপার। ঈশার বাবা হুম। শানের বাবা ঠিক আছে তাহলে ভালো থাকেন, কাল দেখা হচ্ছে। ঈশারা বাবা জি ভালো থাকেন। শানের বাবা কথাটা শেষ করে ফোনটা রেখে শানের মাকে উদ্দেশ্য করে বলল, শানের বাবা তোমার ছেলেকে একটু রাগ কমাতে বলো, না হলে কিন্তু ওকে পস্তাতে হবে। ঈশা বাড়িতেই আছে। শান কিন্তু আমি তো। শানের বাবা তুমি কি শুনতে কি শুনেছ, যাই হোক বাদ দেও, তোমরা হলুদের অনুষ্ঠান শুরু করো। এই বলে তিনি চলে গেলেন। গায়ে হলুদের পাঠ হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল। নিতু রিয়া ঈশার রুমে ঈশার সাথে এসেছে। তারা আজ 3 বোন একসাথে ঘুমাবে বলে। রিয়া আর নিতু আগে ফ্রেশ হয়ে বেরিয়েছে। ওদের বের হবার পর ঈশা ওয়াশরুম ঢুকল। কিছু সময় পর বেরিয়ে দেখল রিয়া আর নিতু তাদের ফোন নিয়ে কি যেন দেখছে আর হাসছে।
ঈশা তার হাতে থাকা তাওয়ালটা সাইডে রেখে ওদের কাছে যেতেই ওরা ঈশার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, রিয়া আপনি দেখো জিজু ফেসবুকে ছবি দিয়েছে। নিতু কি যে সুন্দর লাগছে, হায় আমি তো ছবি দেখেই ফিদা হয়ে গেলাম। রিয়া আমিও। ওদের মুখ থেকে এমন কথা শুনে ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ঈশা তোদের দুজনের মধ্যে কেউ একজন উনাকে বিয়ে কর, তাহলে আমি বেঁচে যাব। সেটা শুনে নিতু বলে উঠল, নিতু পারলে কি করতাম না, আপনি কি তাই না রিয়া? রিয়া নিতু কিন্তু জিজু তো তোমাকে ভালোবাসে, আমাদের না। ঈশা মনে মনে ভাবতে রাগল, ভালোবাসে না ছাই। খালি রাগ মেজাজ আর জেদ। রিয়া হারে এই আপনি, ঈশাকে ধাক্কা দিয়ে। ঈশা ধাক্কা মারছিস কেন, কি হইছে? রিয়া বলছি যে বাসর রাতে কি প্ল্যান এটা শুনে ঈশার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ঈশা তাই বলে উঠল, ঈশা চুপ করে ঘুমা, তোরা ছি এসব বলতে লজ্জা করে না। ঈশার এদের দুজনের ভাব ভালো ঠেকল না, তাই সে আর কথা না বাড়িয়ে ওদের মাঝখানে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে নিতু আর রিয়া ঈশাকে জড়িয়ে ধরেছে সেটা বুঝতে পারাতে ঈশার ঘুম ভেঙে যায়। ঈশার আর ঘুম আসছে না, পুরো রাত জেগে থাকে। ভোরের দিকে তার একটু ঘুম আসে, সে ঘুমিয়ে পড়ে। নিতু আর রিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। ঈশাকে অনেকবার ডাকে কিন্তু ঈশা উঠতে চায়নি, তাই তারা নিজেদের মতন ফ্রেশ হয়ে ঈশার রুম থেকে বেরিয়ে গেছে। গিয়ে তারা ঈশার মাকে ডেকে এনে ঈশাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে দেয়। বিয়ের সাজে ঈশাকে আজ সাজানো হচ্ছে লাল বেনারসি, গা ভর্তি সোনার অলংকার, হালকা মেকআপ, তাকে বেশ সুন্দর লাগছে। ঈশাকে সাজাতে সাজাতে রিয়া, নিতু, নীলা তিনজনে ঈশার রুমে দৌড়ে ঢুকতে ঢুকতে বলল, বর এসেছে, বর এসেছে। কথাটা শোনা মায় ঈশার বুকের ধুকপুকানি শুরু হয়ে গেল। গা হাত পা সব যেন কাজ করা বন্ধ হয়ে গেল। তখনই রিয়া বলে উঠল, চলবে।